সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আয়োজনে এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, মাত্রই বিশ্বব্যাপী পালিত হলো বিশ্ব খাদ্য দিবস। আমরাও এই দিবসটি পালন করি। আমরা ২রা ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য দিবসও পালন করি। বিভিন্ন এই যে দিবস পালন খাদ্য সংক্রান্ত, তার পাশাপাশি সভা, সেমিনার এবং বিভিন্ন সময় আমরা অভিযান পরিচালিত হতে দেখি। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটকে দেখি বিভিন্ন সময়ে তারা জরিমানা করছে, যারা খাদ্যে ভেজাল দিয়ে থাকেন তাদেরকে দণ্ডবিধির আওতায় তাদেরকে আনা হচ্ছে। কিন্তু আসলে সেই শাস্তি কতটা কার্যকর হচ্ছে সেটা খুব বেশি দৃশ্যমান নয়। আমরা ভেজাল প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি এবং সেই জায়গাটায় জনমনে কিন্তু সেই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে আমরা কতটা ভেজাল আসলে খাচ্ছি বা যে খাবারটা আমরা খাচ্ছি সেটা আমাদের জন্য কতটা নিরাপদ। তাই আজকে আমরা সেই আলোচনাটাই মূলত করতে চাচ্ছি ২১ রাতের আজকের এই যে আয়োজন, আমাদের এই টেবিল এখানে, এবং নিশ্চয়ই যারা বিজ্ঞ আলোচক রয়েছেন তারা সেই আলোচনাটাই করবেন যে আমরা মূলত সেই নিরাপদ যে খাঁটি খাবার সেটা কবে খুঁজে পাবো, আর খুঁজে না পেলে খুঁজে পেতে আমাদের কি করণীয়। সেই আলোচনায় যাবার ঠিক পূর্ব মুহূর্তে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যাদেরকে পেয়েছি। আমাদের আজকের টেবিলে রয়েছেন অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের মাঝে নজরুল ইসলাম মিঠু, বাংলাদেশ প্রতিনিধি, জার্মান নিউজ এজেন্সি ডিপিএ। আমি শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাতেই হচ্ছে চমৎকার একটি দিনে আপনাদেরকে পেয়েছি। আমরা আশা করছি এই আলোচনা থেকে দর্শকরাও হয়তো সেরকম চমৎকার কোনো তথ্যই পাবে, আশা জাগানিয়া তথ্য। শুরুটা করবো অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, খাদ্যে ভেজাল রয়েছে এটা বাংলাদেশের মানুষ এখন মেনেই নিয়েছে, এরকমটাই তাদের আশঙ্কাটা, তারা আসলে সহ্যের পর্যায়ে নিয়ে গিয়েছে যে হ্যাঁ খাদ্যে ভেজাল রয়েছে, ভেজাল খাবারই আমরা খাচ্ছি। ভেজাল খাবার খেয়ে খেয়ে আসলে আমাদের শরীরটা কতটা সহনীয় হচ্ছে, এটাই এখন বড় প্রশ্ন। না, ধন্যবাদ আপনাকে। আজকে তো বিশ্ব খাদ্য দিবস, তাই তো? এটা কিন্তু সারা পৃথিবীতে, এটা দেশীয় আন্তর্জাতিক সব জায়গায় পালিত হচ্ছে এবং এটা কিন্তু নতুন নয়। এটা সে 1945 সন থেকে কিন্তু এটা পালন করে চলছে। এটা ধরনের জাতিসংঘের ফাও বলে, FAO, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা আছে, তাই না, তারা এটা পালন করে আসছে। তাদের টার্গেট হলো যাতে সুষম খাদ্য, ভালো খাদ্য মানুষ পায়, মানুষের যাতে পুষ্টি সুন্দরভাবে পুষ্টি যেন মেনটেন করা হয়, নিশ্চিত হয়, মেনটেন করে। এই দিক থেকে সারা পৃথিবীতে জনগণের জন্য, জনগণকে, মানুষকে বোঝানোর জন্য, মানুষ যাতে বুঝে তার কি খাওয়া দরকার, কীভাবে খাওয়া দরকার, তার পুষ্টির জন্য মেনটেন হয়। এবং পুষ্টির সঙ্গে বডির কিন্তু ইমিউনিটির সম্পর্ক রয়ে গেছে, তার প্রতিরোধ ক্ষমতার সম্পর্ক রয়ে গেছে। সবচেয়ে কথা হলো খাদ্যের সঙ্গে অনেক কিছু জড়িত। খাদ্য উৎপাদন বলেন, সংরক্ষণ বলেন, সরবরাহ বলেন, তারপরে না ভোক্তারা খাবে। তো এই বিভিন্ন অংশ কিন্তু জড়িত আছে। এবং বিশেষ করে সেই 1945 থেকে যে খাদ্যের অবস্থা যাচ্ছিল, এই শতাব্দীতে এসে সেটা তো অবস্থায় নাই। কত কিছু ডেভেলপ করে গেছে, যান্ত্রিকীকরণ হয়ে গেছে, কৃষি বলেন, সার বলেন, কীটনাশক, কত ওষুধপত্র, কিন্তু সব চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে আসলে। তাই টার্গেট কিন্তু একটাই, সুষম খাদ্য যাতে হয়, খাদ্যটা যেন নিরাপদ হয় এবং যিনি ভোক্তা, জনগণ যারা খাবে এটা, তাদের জন্য যেন নিশ্চিত একটা ভালো খাদ্য হয়, যাতে তার বডিতে ক্ষতি তো হবেই না, আরও ইমিউনিটির জন্য ভালো সুন্দর হয়। এই টার্গেট নিয়ে তো এগুলো করা হয়। তো প্রত্যেকবার একটা করে কিন্তু প্রতিবেদন থাকে। এবার জানতে যে এবার তো প্রতিপাদ্য বিষয় একটা থাকে। এবার তো যে করোনার যে বৈশ্বিক পরিস্থিতি, বিভিন্ন কারণে সারা পৃথিবীতে কিন্তু মানুষের ইমিউনিটি কিন্তু অনেকভাবে কম হয়ে গেছে, বা পর্যদস্ত হয়েছে, বা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা ইমিউনিটি এই করোনার তাণ্ডবে ঝুঁকির মধ্যেও কিন্তু পড়ে গেছে, তাই না? তার জন্য এবার তারা এই সব বিবেচনার একটা প্রতিপাদ্য কিন্তু রাখা হয়েছে আর কি। তো প্রতিপাদ্যটা আমি পড়ছি, আপনি শোনেন। Our actions are our future. Better production, better nutrition, and a better environment and better life. তার বাংলা অর্থ দাঁড়াচ্ছে হলো আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে, ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন। খুব সুন্দর একটা প্রতিপাদ্য বিষয়। তো ঠিকই বলছে। তো আমাদের অ্যাকশন তো সব কিছু এদের সঙ্গে জড়িত। তো আপনি যে কথাটা শুরুতে বললেন যে আমরা তো খাদ্য, আমাদের উৎপাদন বাড়ছে, আমরা যদি এখন থেকে বা আমাদের স্বাধীনতার পরে, 71-এর পরে যদি দেখি, বা এখন যে আমরা যদি দেখি, তাতে খাদ্য উৎপাদন বলেন অনেক কিছু কিন্তু বেড়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার শুরুতে যে প্রশ্নটা ছিল কতটুকু নিরাপদ, বা ভেজাল খেতে খেতে বোধহয় আমাদের এটা গা শোয়া হয়ে গেছে, তাই না? সব কিছুতেই ভেজাল। খাদ্য বলতে সব চাউল ডাউল থেকে শুরু করে ফলমূল,
তাই না? যত কিছু আছে, ইভেন ডিম বলেন, দুধ বলেন, দুধ তো তরল দিয়ে, ওটার মধ্যেও শুনি যে ভেজাল। আমি একটা গল্প একটা পত্রিকায় দেখতে অনেকদিন আগে, এক ভদ্রলোক একটা বিশাল মানে বড় একটা বিশাল মাছ কিনছেন আর কি। তো মাছ কিনে গাড়ির পিছনে তো রাখছে, বাসায় আস্তে আস্তে খবর পেল যে তার এক রিলেটিভ খারাপ হয়ে গেছে বা মারা গেছে, এই ধরনের কথা। তুমি মাছটা ঘরে রাখবে, এটা আর মনে নাই তার। তারপর চলে গেছে দূরে। 3 দিন পরে মাছের কথা মনে হয়েছে, গাড়ির মধ্যে মাছ রাখছি, এসে ওপেন করে দেখে মাছটা খুব সুন্দর তরু তাজাই রয়ে গেছে আর কি। এর মানেটা কি হলো? এর মাছের মধ্যে কিছু একটা মিশানো ছিল, ফরমালিন মিশানো ছিল। 3 দিনে মাছ তো আর পচে যাওয়ার কথা, কিন্তু পচে না, ওইরকম কিন্তু রয়ে গেছে আর কি। স্বাভাবিক পচনশীলতাও আসলে হারিয়ে ফেলেছে। সব ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, যে ফলমূল বলেন, আমরা যা খাচ্ছি, আম কাঁঠাল থেকে শুরু করে লিচু পেয়ারা যাই বলেন, সব কিছু আমরা ভেজাল শুনি। এগুলি কি সংরক্ষণ যেভাবে করার দরকার, এভাবে না করলে কিন্তু ওই যে অন্য কিছু মিশায়, যার জন্য এটা তো নষ্ট হয় না, পচে না, কিন্তু এর গুণগত মান এগুলো তো আর থাকে না। আমরা কিন্তু ওইগুলি খাচ্ছি, এগুলো খেয়ে যেমন ফরমালিনটাই কমনলি ধরেন আমরা খাচ্ছি, তো খেয়ে যত রকমের প্রবলেম আমাদের পেটের থেকে, পেটের পীড়া বলেন, লিভারে বলেন, কিডনি বলেন, হার্ট বলেন, শরীরের যে কোনো অংশে কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত করছে। রক্ত তৈরি কম হচ্ছে, বোন মেরো সাপ্রেশন হচ্ছে। আমাদের বিশেষ করে আমাদের যারা বাচ্চা, যারা নতুন প্রজন্ম, তারাই তো ভবিষ্যৎ, এদের কিন্তু সর্বক্ষেত্রে খুব অসুবিধা। একজন গর্ভবতী মা যদি এগুলো খায়, তার তো বাচ্চার ডেভেলপমেন্টে তো প্রশ্ন হচ্ছে। বাচ্চার ডেভেলপমেন্ট বলতে সবচেয়ে যেটা জরুরি, বাচ্চার ব্রেনও ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না। এই যে মেধা, তার মেধার একটা প্রবলেম, কিন্তু মেধার যে বিকাশ হওয়ার কথা, এটাও কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে বলে কিন্তু মনে হচ্ছে নাকি। সুতরাং আমরা দেখতেছি যে সর্বক্ষেত্রে খাদ্য আমাদের অনেক কিছু বাড়ছে, এটা সত্য, উৎপাদন বাড়ছে, এটা সত্য, আমরা প্রচুর খাচ্ছি, এটাও কিন্তু ঠিক। আগে 20 বছর আগে যেরকম ছিল, বা আমাদের দেশ তো খাওয়া নিয়ে তো অনেক কথাবার্তাও তো আছে, তাই না? যে মঙ্গা হয়তো, অভাব হয়তো বছরের পর বছর, সেগুলো হয়তো অতটা নাই, কিন্তু যে খাদ্য আমরা খাচ্ছি এতে কতটুকু যে নিরাপদ, এই প্রশ্ন আমাদের জনগণের মাঝে কিন্তু রয়েই গেছে আর কি। এবং জনগণ, আমার একটা কথা মনে হয় যেটা, তারা এগুলো খেতে খেতে বোধহয় অভ্যস্ত হয়ে গেছে। ভেজাল যে হয়, খাদ্য তো খারাপ হতে পারে, বডিতে আমাদের আসলে খাদ্য প্রাচুর্যতা বাড়লেও আমাদের সেই খাঁটিত্ব কমে গেছে। সেই জায়গাটা একটা কথা বলতে আমার মনে হয় যে খারাপ খেতে খেতে এখন কেউ যদি ভালো পরিষ্কার একেবারে পরিচ্ছন্ন ভেজাল মুক্ত কিছু খায়, তাহলে দেখি বোধহয় অসুস্থ বোধহয় বেশি হয়ে যায় তারা, দেখি। এটা আমার যেটা মনে হয়, এটা নিয়েও আসলে বোধহয় মানে ব্যাপক অর্থে একটি গবেষণা হওয়াই উচিত। সেই জায়গাটা নজরুল ইসলাম মিঠু একটু আসতে চাই। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, এখানে আসলে খাদ্য উৎপাদন বা আমরা সেটার উপরে আসলে জোর দেওয়া হয়েছে বিশ্বব্যাপী। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে এভাবে চিন্তা করি যে আমরা আমাদের কর্ম, এই যে ভেজাল মিশ্রিত খাবার, এটাই আমাদেরকে ভবিষ্যৎকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কি বলবেন এই জায়গাটায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইটিভির দর্শকদের। বিষয়টি, দুটি বিষয় আপনি উত্থাপন করেছেন, একটি হচ্ছে নিরাপদ খাদ্য এবং আজকে হচ্ছে খাদ্য দিবস। আমাদের একটি দিবস পালিত হয় যেটা নিরাপদ খাদ্য দিবস, আর আজকে হচ্ছে খাদ্য দিবস। আমাদের অ্যাকশনসের কথা বলা হয়েছে, আমাদের ফিউচারের কথা বলা হয়েছে, ইমপ্রুভড ফুডের কথা বলা হয়েছে, ইমপ্রুভড এনভায়রনমেন্টের কথা হয়েছে, যেটা এবছরের থিম ছিল আছে। সো আমি আগে খাদ্যের নিরাপত্তার জায়গার থেকে আরও বেশি হচ্ছে খাদ্যের অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেস টু ফুড, যেটা সেটার প্রতি আমি বেশি গুরুত্ব দেব। কারণ হচ্ছে বিশ্বব্যাপী আপনি যদি দেখেন, শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে না, 300 মিলিয়ন মানুষ, অর্থাৎ প্রায় 40% মানুষ পৃথিবীব্যাপী নিউট্রিশন, যতটুকু নিউট্রিশন তার দরকার পুষ্টিকর সেই খাবার পায় না। আমি যদি ইফ উই ট্রিকল ডাউন টু বাংলাদেশ, এবং বাংলাদেশে দেখি, বাংলাদেশে এখন ধরা হচ্ছে পভার্টি যে হারটা, দারিদ্রতার যে হার ধরা হচ্ছে, সেটা অ্যাকিউট দারিদ্র অথবা এক্সট্রিম পভার্টি যেটা, সেটা বলা হচ্ছে 10%। ইফ ইট ইজ 10%, সেক্ষেত্রে 1,60,00,000 লোক এরকম একটি অতি দরিদ্র অবস্থার মধ্যে থাকছেন। সেক্ষেত্রে তাদের আসলে এই দরিদ্র মানুষের খাদ্যের যে তাদের যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা তো এনশিওর্ড না। আমাদের সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এই মানুষগুলোর জন্য, কিন্তু খাবারের ব্যবস্থা করেছে। আপনি ধরেন নিরাপত্তা বলয় যেটা তৈরি করা হয়েছে, সোশ্যাল সেফটি নেট যেটা, সেটা আন্ডারে এই মানুষগুলো সহায়তা পান, কিন্তু সেটা এডিকুয়েট? এই মানুষগুলোকে দরকার হচ্ছে আপ স্কেলে নিয়ে আসা। এর মধ্যে বড় বড় ইনিশিয়েটিভ নিয়ে আসলে তাদেরকে পভার্টি রিডাকশনের দিকে আগে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট যেটা কনসিস্টেন্টলি করে আসছেন,
একটা সময় 30% থেকে এখন 17-18% হয়তো নেমে এসেছে। আবার এই কোভিড-19 কারণে কিন্তু আবার সেই সিচুয়েশনটা অ্যাগ্রাভেটেড করেছে। সো এই কোভিড-19 সিচুয়েশনকে সামনে রেখে এবছরের প্রতিপাদ্য যেহেতু ধরা হয়েছে, তার মধ্যে এনভায়রনমেন্ট একটা অন্যতম বিষয়, উৎপাদন আর একটা বিষয়, বন্টন আর একটা বিষয়, এবং এটাই আমাদের ফিউচার নির্ধারণ করবে বলে এখানে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি উৎপাদনের কথা বলি, উৎপাদনের ক্ষেত্রে আমাদের গত 30-40 বছরে কিন্তু উৎপাদন অনেক বেড়েছে। আমাদের টেকনোলজিও এখানে অনেক। কোভিড-19 এ আমাদের উৎপাদন কমেছে এরকম না, জরিপে তো আসছে না। আমি সেটা বলছি না, আমি বলছি বাংলাদেশে 7.5 কোটি লোক ছিল 1970-71 সালে, সেখান থেকে এখন আমাদের 16-17 কোটি বা 18 কোটিও ধরা হয়, মানুষের ধরা হয়। কিন্তু খাদ্য কিন্তু এখন ঘাটতি হচ্ছে না। আমরা যখন 90-এর দশকেও বিভিন্ন গ্রামে গঞ্জে রিপোর্টিং এর জন্য ট্রাভেল করেছি, উনি ঠিকই বলেছিলেন যে মঙ্গা উত্তরবঙ্গে এখন কিন্তু মঙ্গা নাই, বিকজ ওই জায়গাটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে পেরেছি। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এরপরেও কিন্তু দরিদ্র মানুষ আছে। তখন অতি দরিদ্র সংখ্যা অনেক বেশি ছিল, এখন অতি দরিদ্র সংখ্যা কম। কিন্তু তার মানে যে অতি দরিদ্র মানুষ নেই, না খেয়ে থাকা মানুষ যে নেই, একবেলা খেয়ে থাকা মানুষ যে নেই, তা কিন্তু না। সেই জায়গাগুলোকে আমাকে দেখতে হবে। আমি যদি এনভায়রনমেন্টের জায়গায় আসি, আমাদের যে টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি আসছে, সেই টেকনোলজিতে কিন্তু আমাদেরকে আরও উন্নততর প্রযুক্তি সংযোজিত করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ একটি ছোট দেশ, এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এবং এই জায়গায় আমাদের 2050 সাল পর্যন্ত জনসংখ্যার প্রেডিকশন কি হবে, আমাদের ফুডের প্রেডিকশন কি হবে। এই দেশটা একটি ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, এবং এই ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হিসাবে আমাকে তো ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের এখানে এখন স্যালিনিটি টলারেন্ট ক্রপ ভ্যারাইটিস তৈরি হচ্ছে গবেষণার মাধ্যমে। আমাদের এখানে কিন্তু একই সাথে কিন্তু আপনি দেখেন প্রতি বছর কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর স্যালিনিটির কারণে ক্রপ ড্যামেজ হচ্ছে। আমাদের এখানে সাইক্লোন হচ্ছে, আমাদের এখানে ফ্লাড হচ্ছে, আমাদের ড্রাউট হচ্ছে। সো এই সব বিষয়গুলো মাথায় রেখে আমাদের নেক্সট জেনারেশন টেকনোলজি ইন ক্রপ প্রোডাকশন দেখতে হবে। অন্য আরও একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু হ্যাবিটেশন, নতুন নতুন হ্যাবিটেট তৈরি করার কারণে, ইন্ডাস্ট্রিয়াল প্লট তৈরি করার কারণে আমরা কিন্তু প্রতি বছর আমাদের ক্রপল্যান্ড হারাচ্ছি, এবং এটা প্রায় গড়ে 1% প্রতি বছর আমাদের যেই টোটাল ল্যান্ড ম্যাস আছে সেই ল্যান্ড ম্যাসের প্রায় 1% আমরা হারাই। সুতরাং এইখানে একটা ম্যাসিভ পলিসি ইন্টারভেনশন দরকার বলে আমি মনে করি। আমরা যদি এইভাবে এই হারে ফসলি জমি নষ্ট করি। নজরুল ইসলাম মিঠু, আমি আপনাকে একটু থামিয়ে এই প্রশ্নটা যুক্ত করতেই চাই যে আমাদের তো আপনি যে বিষয়গুলো এখানে উত্থাপন করলেন সেই জায়গাটায় অনেক বেশি আন্তরিকতা আমরা খুঁজে পাই যে আমাদের উৎপাদন বাড়াতে হবে, বা আমাদের দেশের যে আপনি সেই জলবায়ুগত পরিবর্তনে কী ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে সেগুলো নিয়েও চিন্তা করছেন। সেই লবণাক্ত বা পানিতে বেঁচে থাকতে পারে এরকম ধানের কথাও যদি ভাবা হয় সেই গবেষণাও হচ্ছে, এবং প্রতিনিয়ত নতুন নতুন জাত উদ্ভাবন করছে। কিন্তু বাংলাদেশের মানুষের মনে এখন একটি বড় প্রশ্ন হচ্ছে যে মৌলিক যে অধিকার, সেই জায়গাটা কি খাদ্য বেশি গুরুত্ব পাবে না নিরাপদ খাদ্য গুরুত্ব পাবে? কারণ আমরা এত কষ্ট করে যেটা উৎপাদন করব সেইটাই যদি কেউ ভেজাল মিশায়, আপনি আরো যদি আমি একটু এখানে বলছি যে বিভিন্ন ধরনের ফলগুলো উৎপাদন হচ্ছে কিন্তু তারপরে সেখানে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি এই জায়গাটা আসবো। আমি প্রথমেই বলে নিচ্ছিলাম যে খাদ্য দিবসের যে প্রতিপাদ্য সেই জায়গাটা থেকে আমরা নিরাপদ খাদ্যে আসছি। এত কিছু সত্ত্বেও আমরা যে এই উৎপাদন করছি, কিন্তু এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকতে হবে। মানে ইকুয়াল বলতে এটা না যে যার যতটুকু দরকার ততটুকু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে এটা বলেছেন যে আমরা যে খাদ্য উৎপাদন করছি সেই খাদ্যটা যেন আমরা কোনোভাবে ওয়েস্ট না করি। পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্য ওয়েস্ট হচ্ছে, এবং এই যে ওয়েস্ট করি সেই ওয়েস্ট করা খাদ্য দিয়ে কিন্তু পৃথিবীর যত পরিমাণ গরিব মানুষ আছে যারা খাদ্যে অ্যাক্সেস নাই তাদেরকে কিন্তু খাওয়ানো সম্ভব, কিন্তু সেইটার প্রতি সবচেয়ে বেশি মনোযোগিত হতে হবে। কারণ হচ্ছে উপনিষদ বলে ফুড ইজ দ্য গড। আমাদের ধর্মে, ইসলাম ধর্মে বলা হচ্ছে আমরা যখন খাওয়া শুরু করি তখন কিন্তু পরম করুণাময় আল্লাহর নামে আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। দ্যাট ইজ, এই ফুডটা হচ্ছে আপনাকে আপনার ইন্টারনাল আগুনটাকে জ্বালিয়ে রাখে এবং আপনাকে বাঁচিয়ে রাখে, আমাকে বাঁচিয়ে রাখে। সুতরাং এই যে আমরা শুকরিয়া করছি, প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু এরকম আছে। সেই জায়গাটা বেসিক জায়গা হচ্ছে ফুড ইজ দ্য বেসিক
একদম ফোরমোস্ট বেসিক রাইট হচ্ছে ফুড, কারণ আপনি খেতে না পারলে আপনার বিকাশ লাভ ঘটবে না, আপনি বেঁচে থাকতে পারবেন না, আপনি ইকোনমিতে কোনো রকম কন্ট্রিবিউশন করতে পারছেন না, ইউ আর নো হোয়ার। সো আমি এখানে আসছি যখন আমরা দেখছি যে নিরাপদ খাদ্যের কথা আসছেন আমাদের বাংলাদেশে, আমি একটা ভেজাল দুধের কথা মনে করি স্যার কিন্তু একটু ভালো বলতেছে। আমরা যখন ছোটবেলায় অঙ্ক করতাম পাটিগণিতে একটা অঙ্ক ছিল এরকম, 1 সের দুধে যদি এতটুকু পানি মেশানো হয়, এটা যদি আমাদের কারিকুলামের মধ্যে থাকে, এটা আমাদের মস্তিষ্কে কি ঢুকবে না যে আমি যখন দুধ বিক্রি করছি তখন যেন আমি পানি দিলে কিন্তু আমার প্রফিটটা বেশি হচ্ছে, দ্যাট এটা জেনে হোক অজান্তে হোক এই ধরনের। সেক্ষেত্রে নজরুল ভাই আমি আরেকটা বিষয় যুক্ত করি, সেই পাটিগণিতে তো বানরের বাস বেয়ে ওঠার অঙ্কটাও আমরা করেছি, খাদ্যে ভেজাল মেশানোটা কি বানরের বাস বওয়ার মতো হচ্ছে না? হ্যাঁ, আমি সেটাই বলছি, কিন্তু আমরা কেন এই জিনিসটা শেখাবো? আমাকে এখানে যেটা শিখতে হবে, আমরা আদর্শ লিপি পড়ছি না, সদা সত্য কথা বলিব, এখন দেখা যাচ্ছে ঠিক উল্টাটা, সত্য কথা বললে আমি বিপদে পড়ি, রাস্তাঘাটে সমাজে যে কোনো জায়গায় সবসময় সব সত্য কথা বলা যাচ্ছে না। সুতরাং আমাকে কি করতে হবে, আমার আগে ওই জায়গাটা আমাকে অ্যাড্রেস করতে হবে যে আমার সোশ্যাল যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলোকে আমি আগে কারেক্ট করি, তারপরে এই ভেজাল বিরোধী যে অভিযান অব্যাহত আছে এগুলোকে আরো আন্তরিকভাবে করতে হবে, আরো ইন্টেন্সিফাইড করতে হবে। আমি একদিকে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছি, অন্যদিকে আবার ওই ভেজালের সাথে কেউ যুক্তও থাকছে, সেইটা এই ডাবল স্ট্যান্ডার্ড থিংস তো থাকতে পারে না। অভিযানগুলো আসলে কতটা কার্যকরী ভাবে হচ্ছে সেই আলোচনা নিয়ে আপনার কাছে ফিরবো। আমি একটু স্যারের কাছ থেকে জেনে নিতে চাই, জার্মান যে ডয়েচে ভেলির একটি প্রতিবেদন ছিল 2019 সালে, ঠিক করোনার আগে সেই প্রতিবেদনটিতে বলা হয়েছিল যে বাংলাদেশে প্রতি বছর 45 লক্ষ মানুষ শুধুমাত্র খাদ্যে ভেজালের কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। একটু জেনে নিব স্যার আপনার কাছ থেকে কি কি ধরনের সমস্যায় মানুষ পড়ে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে ওই আগে যে কথাটা বলছেন, যে একটা কথা তো নজরুল ইসলাম যে কথাটা বলছেন, আসলে খাদ্য কিন্তু অনেক বাড়ছে আমাদের দেশে। আগে 1 বিঘা জমিতে আবাদ করে যে ধান পাইতো তা কিন্তু 10 গুণ 20 গুণ মানুষ কিন্তু পায়, তাই তো? এগুলো তো সত্য। কথা হলো আমাদের দেশে যে নতুন প্রযুক্তি বলেন এগুলো তো আনতেই হবে, এবং জন্য বাড়ানোর জন্য যা করতে হবে। কিন্তু এটাও সত্য, আমাদের দেশের খাদ্য কিন্তু অনেক নষ্ট হয় বিভিন্ন যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, সাইক্লোন, যাই বল, অনেক কিছু নষ্ট তো সত্য, এবং সেগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে। আমরা ধরেই নেব কিছু হয়তো নষ্ট হবে, কিছু ক্ষতি হবে, কিন্তু উৎপাদন আমাদের বাড়াইতে হবে। আরেকটা যেটা, এই কথাটা যদি এক্সট্রা কথা আমি বলে রাখি, আমাদের কিন্তু আবাদি জমি কমে যাচ্ছে অনেক জমিতে। যেমন আমাদের যেই স্বাধীনতার সময় যে 7.5 কোটি মানুষ ছিল, 7 কোটি, এখন তো 17-18 কোটি। যার জমি ছিল জমিতে দেখেন যেখানে ধান হতো ওখানে ইন্ডাস্ট্রি হয়ে গেছে, বিল্ডিং হচ্ছে, বাড়িঘর হচ্ছে, হাউজিং হচ্ছে, এগুলো কিন্তু আবাদি জমি কিন্তু কমে যাচ্ছে আমাদের। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এইভাবে যদি হতেই থাকে তো খাদ্য উৎপাদনের জায়গা তো কমতে কমতে মনে হয় তো জিরোতে না নেমে যায় আর কি, তখন উৎপাদনটা হবে কি দিয়ে? এগুলো যারা নীতি নির্ধারক তাদের বোধহয় মাথায় ধরে চিন্তা ভাবনা কিন্তু রাখতে হবে আর কি। কিন্তু জনসংখ্যাও তো আসলে অনেক বেশি, সেটাই বলছি, মানুষ বেড়ে যাচ্ছে, জমিকে খণ্ড খণ্ড করে যে ভাগাভাগি করে জমির সীমানায়ও অনেক জমি চলে যাচ্ছে, সেটাই বলছি আর কি। এখন যদি আবাদি জমি কমে যায়, একটা ইন্ডাস্ট্রিও লাগবে, এটাও ঠিক, জনগণ মানুষ বাড়ছে, তার আবাসন তো লাগবে, কিন্তু আমাদের উৎপাদনের মাথায় রেখেই কিন্তু এগুলো এগোতে হবে, পরিকল্পনা যেন সুন্দরভাবে হয়। এভাবে জমি যদি শেষ, আবার দেখবেন যে প্রত্যেকবার নদীতেও কিন্তু অনেক জমি নদীর মধ্যেও কিন্তু চলে যায়, আবাদে অনেক জমি কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং খাদ্য উৎপাদন বাড়বে কি দিয়ে, এগুলো কিন্তু মাথায় আমাদের রাখতে হবে আর কি। বিশেষ করে এই ধরনের যদি প্রাকৃতিক দুর্যোগ বলেন বা মানুষ তৈরি দুর্যোগ কিন্তু প্রচুর রয়ে গেছে, এগুলো ব্যবস্থা যদি আমরা আগে থেকে না নেই, মাথায় না রাখি, তাহলে একটা পর্যায়ে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার কিন্তু খুব সম্ভাবনা কিন্তু রয়ে গেছে আর কি। তো আপনার প্রসঙ্গে আসি, যেগুলো বলছেন, একটা হলো যে খাদ্য উৎপাদন যেগুলো আছে সেটা তো ঠিক আছে, আর আপনি বলছেন নিরাপদ খাদ্য মানে ভেজাল মুক্ত। ভেজাল খাদ্যে যে রোগ ব্যাধি হয় এটি তো স্বাভাবিক। খাদ্য যদি ভালো না হয়, যদি ভেজাল হয়, এবং ভেজালের মধ্যে যে জিনিসগুলো তো কেমিক্যাল, যেটি একটা কেমিক্যাল জিনিস ওইটা আমরা খাচ্ছি, প্রথমে যাচ্ছে পেটের যে কোনো ট্রাবল যেগুলো হয় তো হইতেই পারে, একেবারে নর্মাল বদহজম বলেন, পাতলা ভেগার বলেন, আমাশয় বলেন, এ তো হইতেই পারে আর কি। ওখান থেকে লিভারে যায়, এদের আবার ব্লাডে চলে, লিভার, কিডনি, হার্ট, ব্রেন, সর্বক্ষেত্রে তো সাইড ইফেক্ট তো রয়েই গেছে আর কি। তার মানে একটা ছোটো বাচ্চা যদি ভেজাল খাদ্য খায়, মায়ের পেট থেকে বাইরেই ভেজাল খাইতেই যে বাড়তে থাকে, বাচ্চা তো এরকম গ্রোথ সুন্দর হবে না, তার বডির সর্বক্ষেত্রে দেখবেন শারীরিক এবং মানসিকভাবে চতুর্দিকে বিকলাঙ্গ শিশু জন্ম হচ্ছে। সেটি বলছে যে প্রেগনেন্ট হচ্ছে মায়ের পেট থেকেই হচ্ছে, গর্ভবতী মহিলা ভেজাল খাচ্ছে, ভালো খাচ্ছে না, কেমিক্যাল যুক্ত খাদ্য খাচ্ছে, সুতরাং তার বাচ্চার শারীরিকও যেমন প্রবলেম হবে,
মানসিক হবে। ডেলিভারি দেখবেন অনেক সময় দেখবেন যে বাচ্চা ওইরকম অনেক সময় প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, মেন্টাল রিটার্ডেশন হচ্ছে, ডাল, এগুলো তো হতেই পারে। তাছাড়া তার সর্বক্ষেত্রে তার কিন্তু বডির যে কোনো অঙ্গহানি তার তো হতেই পারে, কিন্তু হচ্ছে অনেক রোগী তো পাচ্ছি আমরা, কিন্তু বাস্তবতা এগুলো হচ্ছে। আর ভেজাল খেয়ে বিভিন্ন রোগ ব্যাধি অন্য রোগও তো হচ্ছে অনেক সময়, ডায়াবেটিস বলেন, হাই প্রেশার বলেন, লিভারের রোগী, কিডনি রোগী, স্ট্রোকের এই ধরনের রোগ কিন্তু প্রচুর আমরা পাই। এবং তার মূল জিনিসটা হলো খাদ্যটাই তো আসলে মানুষের, তার শারীরিক বলেন মানসিক বলেন যত ডেভেলপমেন্ট এবং তার যে ইমিউনিটি, প্রতিরোধ ক্ষমতা, এটার জন্যও তো খাদ্য দরকার। এবং প্রতিরোধ ক্ষমতা যদি তার কম হয় তাহলে তো বিভিন্ন রোগের সে আক্রান্ত হবেই। আমরা করোনার মধ্যে দেখছি যে এই যে যাদের প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিন্তু করোনার সংক্রমণের ঝুঁকিটাও কিন্তু বেশি বেশি থাকে। এগুলো তো হচ্ছে আর কি। সুতরাং খাদ্য শুধু উৎপাদন হলেই হবে না, সেটা যেন নিরাপদ হয়। নিরাপদ হওয়া মানে হলো মানে তার উৎপাদন থেকে শুরু করে তার সংরক্ষণ, তার ধরেন ট্রান্সপোর্ট, এগুলো ভালোভাবে যদি সংরক্ষণ করা না হয় এবং সংরক্ষণের মধ্যে কি ম্যাটেরিয়াল কীভাবে এগুলো যদি সুন্দরভাবে মেনটেন করা না হয় তাহলে তো ওই খাদ্য নিরাপদ তো হবে না আসলে। স্যার আপনি যদি অল্প, হ্যাঁ আপনি নিশ্চয়ই বলবেন, অল্প কথায় যদি আমি এখানে যেগুলো মিশানো হচ্ছে সেগুলোর নাম উচ্চারণ করে দেই, নিশ্চয়ই আপনার বলতে আরও সুবিধা হবে। ফরমালিন কীটনাশক মেশানো হচ্ছে, আর্সেনিক মেশানো হচ্ছে, কার্বাইড মেশানো হচ্ছে, ক্যাডমিয়াম মেশানো হচ্ছে সরাসরি চালে, কার্বাইড ফলে মেশানো হচ্ছে, ফরমালিন তো তরল থেকে শুরু করে মাছে মেশানো হচ্ছে, তারপরে কীটনাশক দেখা যাচ্ছে যে শুটকি মাছে মেশানো হচ্ছে। এই জায়গায় আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব? সবগুলো একই কথা, সবগুলো যেটা বলছেন কেমিক্যাল জিনিস ওভারঅল, তাই না? এটা তো শরীরের জন্য কোনটাই তো ভালো না। কারণ স্যার ফরমালিন বলেন আর কার্বাইড বলেন, বাচ্চাদের ক্যান্ডিতে যে রং মেশানো হয়, ব্লু 2 নামে যে রংটা মেশানো হয়, সেটা ইঁদুরের উপরে যে গবেষণা এসছে যে ওইটা মেশানো বলে ইঁদুরের ব্রেইন টিউমার ধরা পড়েছে। সেক্ষেত্রে আমরা তো অনেক গবেষণা আসলে ইঁদুরের উপর থেকে করেই মানুষে, আমরা যদি টিকার কথা বলি করোনাকালীন, সেটাও আমরা দেখেছি আমরা সাধারণ মানুষ যারা, তাহলে এই ব্রেইন টিউমার মানুষের কতটা হবে? এনিমেলের মধ্যে তো আসলে যে কোনো জিনিস এক্সপেরিমেন্ট করেই তো মানুষের মধ্যে করা হয়। এখন মানুষের মধ্যে কতটুকু হবে এটা তো বলা মুশকিল। ক্যান্ডি খেয়ে তো ওভারঅল জিনিসটা তো ভালো না। হয়তো ছোট বাচ্চারা আমরা আদর করেও তো অনেক সময় দেই, তো দিচ্ছি তো সময়ের বাচ্চাকে, তো জিনিসটা তো ওভারঅল ভালো না এগুলো। কারণ ওভারঅল কেমিক্যাল, তো যে কোনো কেমিক্যাল জিনিস যেটা অপ্রয়োজনীয় বলতে হবে এবং শরীরের জন্য কোনো ক্রমে কিন্তু ভালো না। সেটা আপনার ফরমালিন বলেন, কার্বাইড বলেন, ক্যান্ডি বলেন, বা আরও যে কীটনাশক যেগুলো বলেন, কীটনাশক নাম শুনতেই তো খারাপ শোনা যায়। এগুলো যদি আমরা খাই তাহলে শুধু বাচ্চাদের তো অবশ্যই, কারণ বাচ্চা তো ছোট, ওর তো ইমিউনিটি এমনিই কম। আরও যদি আমরা এই আজে বাজে উল্টাপাল্টা জিনিস খাওয়াই তো ওর ইমিউনিটি ডেভেলপটা কোথায় করবে? ওর দেখবেন বাচ্চা এমনি যেটা বললেন মেন্টাল ডালনেস, রিটার্ডেশন, প্রতিবন্ধী, এগুলো তো হচ্ছেই। তাছাড়া তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হানি কিন্তু হচ্ছে। অর্থাৎ এই বাচ্চাটা আলটিমেটলি বড় হবে তো দেশের নেতৃত্বও কিন্তু তার ঘাড়েই আসবে। এই বাচ্চা যদি সত্যি কথা ভালো, তার বডি যদি ডেভেলপ না হয়, তার ব্রেনটা যদি ডেভেলপ না হয়, তাহলে তার পড়াশোনা বলেন যা সব ক্ষেত্রে কিন্তু তার তো পিছিয়ে পড়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। ভবিষ্যতে আমরা বলতে পারেন কি বলবো, একটা পঙ্গু জাতি হয়তো আমরা, বা পঙ্গু নেশন, প্রজন্ম হয়তো পেয়ে যাবো, তাই না? সর্বক্ষেত্রে বলেন, প্রশাসনে বলেন, রাজনীতি, অর্থনীতি, সর্বক্ষেত্রে তারাই তো নেতৃত্ব দেবে। সুতরাং এই যে প্রজন্মটা আসছে সেটা যদি আসলেই একটা ভালো প্রজন্ম না হয় তাহলে দেশের নেতৃত্ব তার ঘাড়ে পড়লে দেশের অবস্থাটা আলটিমেটলি কি দাঁড়াবে? সেই আগামী সময়টা আসলে ভালো করতে হলে ভয় পাবেন না সেজন্য বলছি না, আমরা যাতে এগুলো নিরাপদ হয় এটা এনশিওর করা দরকার। যেগুলো আমরা বলছি একটু আগেও বলছিলাম যে ভেজাল যেগুলো খাওয়ান আমরা খাচ্ছি, ভেজাল মুক্ত আমাদের থাকা দরকার। তার জন্য আইন দরকার, আবার আইন থাকলেই কিন্তু হবে না, প্রয়োগটা যেন হয়, ভিজিলেন্স টিম করা মাঝে বাজারে যেতে পারে, দেখতে পারে, সেগুলো যদি মেনটেন করা না হয় তাহলে আমরা তো সবাই এটাতে ভোগান্তি ভুগবো। আমরা সবাই, আমি যে বলছি আমিও ভুগবো, আমার পরবর্তী প্রজন্ম সবাই কিন্তু এটা ভুগবে। সেই আগামী প্রজন্মকে একটি আগামীতে সুস্থ একটি সময় যদি আমরা উপহার দিতে চাই, সেক্ষেত্রে নজরুল ইসলাম মিঠু যেমন করে বলছিলেন খাদ্যের উৎপাদনের সেই প্রাচুর্যতা তেমন বাড়াতে হবে, আর আবার ভেজাল মুক্ত করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার সময় হচ্ছে একটা বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, 21 রাতের আলোচনায় সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করছি কতটা নিরাপদ আমাদের খাদ্য, এই শিরোনামে ফিরবো আলোচনায়। নজরুল ইসলাম মিঠু, আপনার কাছে আসতে চাই। একটা সময়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মজা করেই হোক কিংবা অনেক আক্ষেপ নিয়েই হোক বলেছিলেন যে কচু ছাড়া তো আর সব কিছুতেই ভেজাল, এবং রাষ্ট্রপতির বিভিন্ন সময়ের সত্য কথায় আমরা মজাও পেয়ে থাকি, কিন্তু এর পেছনে তো আসলে মানে একেবারে গূঢ় একটি অর্থ থাকে। সেই জায়গাটায় মঙ্গায় একসময় মানুষ কচু খেয়েও বেঁচেছে, কিন্তু হয়তো
খাঁটি খেয়ে বেঁচেছে, এখন মানুষকে কচু খেয়ে বাঁচতে হচ্ছে না, কিন্তু কচুটাই বোধহয় মানে ভেজাল মুক্ত রয়ে গেল। সে জায়গা থেকে আপনাকে কাছে আমি জানতে চাইবো, অনেক আইন রয়েছে বিভিন্ন সময়, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সেটা যেমন রয়েছে, সেখানে মৃত্যুদণ্ড যাবজ্জীবন রয়েছে, পরবর্তীতে ভোক্তা অধিকার আইন 2009 এবং তারও পরে নিরাপদ খাদ্য আইন 2013, ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015। এত আইন থাকার পরও আইনের কার্যকরী কোনো সেই যে দৃশ্যমান কোনো প্রয়োগ আমরা সেই অর্থে দেখি না। এবং আরেকটি আমি একটু যুক্ত করে দিতেই চাই, আমাদের এই দেশে শিল্প খাতে প্রতি বছর, আমি যদি এটা 2018-19 অর্থ বছরের কথা যুক্ত করি, কারণ করোনাকালীন এই সময়টাতে এ ধরনের কোনো জরিপ হয়নি, 40 থেকে 45 টন ফরমালিন প্রয়োজন হয় শিল্প খাতে, কিন্তু দেশে আমদানি করা হয়েছিল 205 টন। তাহলে বাকি ফরমালিন, জনমানুষের মনে প্রশ্ন, এটা কি মানুষের পাকস্থলীতে চলে গেল কিনা? এই যে আপনি প্রশ্নটার প্রথমেই উত্তর দিয়েছেন যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শুধু কচু ছাড়া আর সবকিছুতে যে ভেজাল, এটা তিনি বলেছেন। যখন দেশের রাষ্ট্রপতি এই জিনিসটা বলেন, তখন রাষ্ট্র কতখানি অসহায় এটা মনে হয় আপনার কাছে? আমাদের অনেকগুলো আইন আছে, সেই আইনগুলোর প্রয়োগ কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কে করছেন, এবং যেই আইনের প্রয়োগ হওয়ার কথা তারপরে যে এক্সাম্পল দেখতে পাবো আমরা, আপনি ইউরোপে বা আমেরিকা যে কোনো জায়গায় যদি খাদ্যে কোনো ভেজাল, কোনো প্রোডাক্টের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ পাওয়া যায়, সারা বিশ্বব্যাপী সেটা নিয়ে হইচই হয়। আমাদের দেশের এই খাদ্যে ভেজাল নিয়ে আমরাই তো হইচই করতে পারছি না। কেন পারছি না? আমার কাছে মনে হয় একটা সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি হয়ে আছি। আপনি বলছেন ফরমালিনের অতিরিক্ত আমদানি, এটা তো মানব ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়েছে, ওটাও তো ইন্ডাস্ট্রি, আমাদের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, তাই না? কিন্তু এই যে আমাদেরকে ক্ষতিটা করা হচ্ছে, স্যার ঠিকই বলেছেন যে একটি জাতি পঙ্গু হয়ে যাবে, যার চিন্তা করার ক্ষমতা থাকবে না, কাজ করার ক্ষমতা থাকবে না। এটা এখনই যদি অ্যাড্রেস না করা হয়, এখনই যদি আমরা আমাদের সামনে এক্সাম্পল সেট না করতে পারি, তাহলে এই আমাদেরকে একটা তিমির অন্ধকারের মধ্যে হারিয়ে যেতে হবে। নজরুল ইসলাম মিঠু, আমরা এতটা অসহায় কেন? যেখানে বিএসটি এর মতো একটি প্রতিষ্ঠান রয়েছে, এত অসহায় আমরা কেন? আমি তো বলছি যে অসহায়তার জায়গাটা হচ্ছে আমরা আসলে অ্যাক্ট করি না। আমি একজন মানুষ হিসাবে আমার কি অধিকার আছে, একজন নাগরিক হিসাবে কি অধিকার আছে, সেই অধিকারের কথা বলতে পারি না। আমি যখন কোনো সরকারি অফিসে কাজ করতে যাই, তখন সরকারি অফিসের যে কর্মকর্তা, সে নিজেকে রাজা ভাবে কিনা আপনি বলেন? আপনি কোনো কাজ করতে গিয়ে একদম তারা কি রেসপন্সিবলি আপনার কাজটা করে দিছে? আপনার কাছে কি কখনো মনে হয়েছে এই মানুষটি এই প্রজাতন্ত্রের চাকুরি করেন? কখনো কি মনে হয়েছে যে আপনি কোনো কাজ নিয়ে গেছেন, সেই কাজটি কোনো রকম ঝামেলা ছাড়া আপনি করে আসতে পেরেছেন? একটি ট্রেনের টিকিট কাটতে গেলেও যদি আপনাকে এরকম একটা হেনস্থার শিকার হতে হয়, তখন আপনি কোন জায়গায় গেলে ভালো ইয়াটা পাবেন? এই সরকারের হাতেই এখন। তাহলে এদেশে ভোক্তা অধিকার অধিদপ্তর, এই ধরনের সংস্থা এগুলো তো শুধু সংস্থা, এগুলো তো সংস্থা, এই সংস্থাগুলোকে তো কার্যকরী করতে হবে, এবং সেই কার্যকরী করার দায়িত্ব হচ্ছে সরকারের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে সরকার নেয়, যখন নেয় তখন তার দায়িত্ব হচ্ছে এগুলো সঠিকভাবে পরিচালনা করা। সঠিকভাবে পরিচালনা করতে না পারাটা তো অন্যায়, এটা ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার দায়ভার আমি নিশ্চয়ই মনে করি না কোনো সরকার নিবে। কারণ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীরা, প্রজাতন্ত্রের যারা নাগরিক, যারা মালিক, তাদের পয়সায়, তাদের ট্যাক্সের পয়সায় কিন্তু চলেন, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। আপনাকে যখন বেতন দেওয়া হচ্ছে, আপনি কেন এই সার্ভিসটা দিবেন না সঠিকভাবে? এটা আমার প্রশ্ন। আমরা কি সেই সঠিক সার্ভিস পাচ্ছি? দিলে আমি কোনো সরকারি অফিসে গেলে অথবা কোনো আধা সরকারি অফিসে গেলেও কিন্তু আমাকে নানা রকম হাইকোর্ট দেখানো হয়, এটা না, এটা না, এই কাগজ নাই, সেই কাগজ নাই। ওই লোকটার তো কাজ হচ্ছে আমি যখন যাব তখন আমাকে সুন্দরভাবে এন্টারটেইন করবে, বসতে বলবে, না কাজটা করে নিয়ে এসে বলবে ভাই আপনার কাজটা শেষ। এটাই তো হওয়া উচিত, এটাই তো স্ট্যান্ডার্ড। কিন্তু সেই জিনিসটা কি আমাদের এখানে হয়? আমরা আমার যে রাইটের কথা আমি নিজেও তো বলি না। আমি রিটায়ার্ড করে আসি ওখান থেকে। আমি যখন দেখি যে আমার এই কাজটা করতে গেলে আমাকে অতিরিক্ত পয়সা খরচ করতে হবে, অতিরিক্ত শ্রম দিতে হবে, অতিরিক্ত মেধা দিতে হবে, ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, গরমে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, আমি ওই রিস্ক নিতে যাই না। বাট
এই সোসাইটি চেঞ্জ করার জন্য সরকারের যেরকম দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকেরও সেই রকম দায়িত্ব আছে। কথা বলতে হবে তো। আমার কাছে ঘুষ চাচ্ছে, আমি ঘুষ দিয়ে চলে আসছি। আর মানসিকতা হচ্ছে আমাদের এরকম যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমি লাইন ভেঙে 10 টাকা দিয়ে আগে যাব। এই দেশের এটা সবচেয়ে বড় রোগ যে আমাকে সবার আগে যেতে হবে এবং সবাইকে আগে যেতে হয়। আপনি রাস্তায় দেখেন, কোনো লাইনে কোনো সিরিয়ালে যান, সেখানে দেখেন রাস্তায় সবাই কিন্তু আগে যায়। কিন্তু নজরুল ইসলাম মিঠু, আমরা তো মাঝে মাঝে এমনও দেখি লাইন আর এগোচ্ছে না, কিন্তু কিছু লোক ঢুকছে, কাজ করে নিয়ে বের হয়ে যাচ্ছে। তখন আসলে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার ধৈর্য কতটুকু আসলে বাদ মানবে? আমি নিশ্চয়ই আশা করব বর্তমান সরকার এই বিষয়গুলা খুব গভীরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে তারপরে জনগণের যেই মঙ্গল সাধন করার কথা সেটা করবে, এটা আমার বিশ্বাস। আরেকটি বিষয় একটু জেনে নেই, সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে কোনো অভিযোগ করতে হলে লিখিত অভিযোগ করতে হয়। এই প্রশ্নটি বিভিন্ন সময় আমি করবার চেষ্টা করেছি, আমি যাদেরকে পেয়েছি আলোচক হিসেবে। আমি আজকে আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই। অনেক সাধারণ মানুষ, ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন, তারা মনে করেন তার চেয়ে যদি একটি হটলাইন চালু হতো, কিছুটা অভিযোগ করা যেত। কি মনে হয়? ডেফিনেটলি আমার কাছে মনে হয় এখন যেহেতু ডিজিটাল একটা সময় আমরা পার করছি, শুধুমাত্র লিখিত একটা অভিযোগ দিতে হবে, দিলেই তারা এবং সেটার জন্য অধিদপ্তরে যাওয়া, অনেক ধরনের আপনি বললেন হেনস্থার শিকার হওয়া। সুতরাং এটা একটা হটলাইন থাকতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে যেন তার অভিযোগটা এন্ট্রি করতে পারেন। আমি আপনাকে এক্সাম্পল দিই। আমি 2007 সালে একটা প্রোগ্রামে ছিলাম ইউএস স্টেট ডিপার্টমেন্টের। ওইখানে আমি একটা পুলিশের টিমের সাথে কাজ করছি ফর 2 days। তো পুলিশের টিমের সাথে কাজ করে দেখুন কমিউনিটি কিভাবে ফাংশন করে। একজন পুলিশ অফিসার, তার গাড়িতে আমি একটা মোবাইল ওয়্যারলেস একটা কম্পিউটার তার গাড়ির মধ্যে, আর সে ড্রাইভিং সিটে, আমি তার পাশের সিটে। হঠাৎ একটা মেসেজ আসলো তার পুলিশ স্টেশন থেকে, বলল যে অমুক রাস্তার অমুক মোড়ে অমুক বাড়ির সামনে একটা ছেলে বসে আছে, সে একটা কমপ্লেইন লজ করবে, রাশ টু দ্যাট প্লেস। উনি আমাকে নিয়ে গেলেন, ছেলেটা একটা অভিযোগ দিল। তার অভিযোগ হয়েছে কি, শুধুমাত্র শনিবার রাতে বারে তার বান্ধবীকে নিয়ে মারামারি হয়েছে, একটা ছেলে তাকে মেরে ফাটাই দিছে, এইটা হচ্ছে তার কমপ্লেইন। এই কমপ্লেইনটা সে ওইখান থেকে ইয়ে করছে। তার আগে যেটা উনি করছে, সাথে সাথে ওই লোকের ডাটাবেসটা দেখছে তার কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা পূর্ববর্তী। আমাদের এখানে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমরা এখন মডেল থানার কথা বলি, আমরা মডেল অনেক কিছুর কথা বলি, কিন্তু এই মডেলের আড়ালে অনেক কিছু আমরা এখনো প্রিমিটিভ জায়গায় রয়ে গেছি। সেই প্রিমিটিভ জায়গা থেকে আমাকে উত্তরণের জন্য আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে এই যে হটলাইন চালু করা। আমাদের পুলিশে কিন্তু এখন একটা 999 হয়েছে, এটা কিন্তু অনেক ইফেক্টিভ। অনেক জায়গা থেকে মানুষ অনেক উপকৃত হয়েছে, রেসপন্স পেয়েছে। আমি মনে করি এই ভোক্তা অধিকার সংরক্ষণের যে অথরিটি আছে, এই আইনের মধ্যে এটা একদম ইনক্লুড করে এটা ইমপ্লিমেন্ট করা দরকার। এটার জন্য খুব বেশি একদম স্পষ্ট। সেক্ষেত্রে অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনার কাছ থেকে একটু জেনে নেই, এটা করতে হবে এরকম অনেকগুলো বিষয় আছে, কিন্তু একটা জিনিস করা হয়ে গেছে কিন্তু হাতে পৌঁছায়নি এখন আমাদের, সেটা হচ্ছে বুয়েটের একদল গবেষক লিটমাস ট্রিপ যেটা বের করেছেন, সেটার দায়িত্ব দেওয়া হয়েছিল উৎপাদনের জন্য রেনেটা লিমিটেডকে, এবং এটার বাজারজাতকরণ হয়ে গেলে ভোক্তা পর্যায়ে পৌঁছে যাবে। আমরা নিজেরা ওটা নিয়ে গিয়ে বাজারে যে কোনো জিনিসে দেখতে পারবো, গাঢ় বেগুনি রং হয়ে গেলে আমি বুঝবো এটার মধ্যে ভেজাল রয়েছে। কিন্তু কই, আমার হাতে তো এখনো পৌঁছায়নি। স্যার, আপনার হাতে পৌঁছেছে কিনা? না, ধন্যবাদ। না, ওটা পৌঁছে নাই। আসলে তার আগে আমি আরেকটা কথা বলি, কারণ ওই ভেজাল যেহেতু বারবার কথাটা আসছে, তো ওই সময়টা কথা বলি। এটা কিন্তু করি তো আমরাই, মানুষরাই তো ভেজাল করে। তাদের কিন্তু জানা উচিত যে ভোক্তা, যে আমি যে ভেজাল খাচ্ছি বা ভেজাল ব্যবহার করছি, যিনি ভেজাল দিচ্ছেন উনি কিন্তু এটার বাইরে উনি নিজেও তো ভুগছেন। যেমন ভেজাল খাচ্ছে না, শুধু ভুগছে বলতে, যেমন যদি আপনি ফরমালিন মিশাবেন, হাত দিয়ে যাই মিশান, সেটা কিন্তু তার শরীরেরও তো একটা ইফেক্ট আছে। তার চর্মরোগ হচ্ছে, এতে ইনহেল করছে, শ্বাসে লাঙে প্রবলেম হচ্ছে, হার্টে পড়ছে, তারও কিন্তু কিডনি প্রবলেম হচ্ছে। অর্থাৎ তার মিশানো থেকে শুরু করে মিশানোর সময়ই তার এগুলো যাচ্ছে বডিতে, সেও ভুগছে, কষ্ট হচ্ছে। আবার তো তাকেও তো সে না, তার তো ছেলে মেয়ে,
আত্মীয় স্বজন পরিবার পর্যন্ত রয়ে গেছে, এরা তো ভেজাল মুক্ত না। সুতরাং তাকেও কিন্তু মনে রাখতে হবে এটা, যারা আমরা এই অপকর্মগুলো করছি অন্যকে শুধু শুধু টেম্পোরারি কিছু লাভের আশাই তো করে এসব, তাই না? মুনাফার জন্যই তো এসব করে, যদি সে সম্পূর্ণ অবৈধ অবৈধভাবে মুনাফা করতে গিয়ে নিজে ভুগছে, নিজের পরিবারকে কিন্তু ভোগাচ্ছে, আর অন্য যারা ব্যবহার তারাও তো ভুগছেই। সুতরাং আমি তাদেরকেও বলবো, সবাইকে বলবো, যারা এগুলো ইলেকশনে জড়িত, ব্যবসায়ী বলেন, আমি সবাইকে দোষ দেবো না, ভালো মানুষও আছে যারা এই অপকর্মের সাথে জড়িত, তারা কেউ যেন মনে না করেন যে এই ভেজাল দিয়ে একটু মুনাফা করে, এটা পয়সা বেশি লাভ করে অর্জন করে নিজে ভালো থাকবেন, তা কিন্তু না। আমরা নিজেরা ভুগছি, তারাও কিন্তু ভুগছে, এই পর্যন্ত খেয়াল রাখতে হবে আপনাদের আর কি। তাদের জন্য এই কথাটা টিভিসিও হয়েছে, তারপরও তো সেই অসাধু ব্যবসায়ীদের সচেতনতা বাড়ছে না। সেটা সত্য, তাদের উদ্দেশ্য এই কথাটা বলবো, দই এনেছেন, আমি অমুক দোকানের দই খুব খান ভালো, তখন সে আর খাবে না, কারণ সে জানে ওইটা তারই দোকানের, তারই ব্যবসার পণ্য ওটা, এবং সে ওটাতে বিষ মিশিয়েছে। সেটাও ঠিক আছে, তারপরে সে অন্য খান থেকে তো কিনে খাবে, সেটাও সত্য। যাই হোক, কথার মূল কথাটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা ব্যবহার করি, শুধু আমরা না, যারা এই কাজগুলো করছেন, ওই দোকানটা না খেলেও আরেক দোকান থেকে তো উনি কিনবেন, আলটিমেটলি সেও তো সমাজেরই তো অংশ। সুতরাং সেও কিন্তু ভেজাল মুক্ত থাকতে পারবে না, সে কেউ নিজেকে বাঁচাতে পারবে না। কিন্তু তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, যারা আপনার উপকরণের সঙ্গে জড়িত, আপনার এই কাজগুলো করবেন না। আর যে আইন কথাগুলো আপনি বললেন, ভোক্তা আইন, ফরমালিন মুক্ত আইন, এরকম আইন তো কাগজ কলমে অনেকগুলো আছে। যে কথাটা আমি শুরুতে বল, এগুলোর জন্য একটু প্রয়োগ হয়, তার জন্য একটু ব্যবস্থা নেওয়া দরকার। যদি প্রয়োগ শুরু হয়, ঠিকই কিন্তু যারা অন্যায় করে, অপকর্ম করে, তারা মনের দিক থেকে কিন্তু আসলে দুর্বল থাকে। যখনই আইন তারপরে প্রয়োগ হবে, দেখবেন কিন্তু অবশ্যই কমে আসবে। সুতরাং এগুলো কাগজে কলমে না রেখে আপনি যতই যে কারণ ডিজিটাল সব কিছু ঠিক আছে, তো আসলে যদি আমরা মানুষ ভালো না হই, সৎ না হই, আর মানুষ বাই নেচার কিছু লোক ভালো হয়, প্রায় লোকই ভালো হতে চায় না। এদেরকে আইন করে, জোর করে, লাঠিপেটা করে, যেভাবেই করুক, এদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। যথাযথ আইনে তার যথাযথ বিচার করতে হবে। যদি দৃষ্টান্ত আপনি স্থাপন করতে পারেন, তাহলে এগুলো কন্ট্রোল করতে পারেন। তাছাড়া যতই কিছু করেন, এর দ্বারা কিন্তু আমরা কিছুই হবে না। যদি প্রশাসনের সাথে যারা জড়িত, তাদেরকেও কিন্তু সৎ হইতে হবে, সিনসিয়ার অবশ্যই হইতে হবে, এবং আইন যেন তার যথাযথ প্রয়োগ হয়, তার জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু দেখবেন এগুলো হবে। যে কথাটা বললেন, হ্যাঁ, এটা তো এখনো হয় নাই। তারা যেটা বলছে ভালো, এটা উদ্যোগ, এটা হয়তো করলে আপনি তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারবেন কোনটা ভেজাল কোনটা কি, সেটা তো এটাও ভালো করা উচিত বলে আমার মনে হয়। তা আমার মনে হয় যেন এটা জিনিসগুলোই হতে না পারে, তার জন্যই ব্যবস্থা নিতে হবে। ভেজাল দিবে কেনা, উনি তো ভেজাল দিবে, তারপরে হয়তো ওই যে স্ট্রিপটা দিয়ে ধরে ডিটেক্ট করবে যে এটার মধ্যে ভেজাল রয়েছে, এই তো ভেজালই যাতে না হয়, কেন হবে, এর জন্য তার জন্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়। সেই জায়গাটায় সংবিধানের 15 অনুচ্ছেদে, সে তো কাগজে সে কথাটাই বলতে চাচ্ছি, 15 অনুচ্ছেদে তো বলাই আছে যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা একদম রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব কি আসলে রাষ্ট্র পালন করছে? সেটাই বলছি যে পুরোপুরি হচ্ছে না বলেই তো এত কথাবার্তা চলছে আর কি। এবং রাষ্ট্র বলতে তো প্রশাসনে যারা জড়িত, তাদেরকে তো এই অগ্রণী ভূমিকা পালন করতেই হবে, আর করতে, তার মধ্যে এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা অন্য কোনো চিন্তা ভাবনার কোনো অবকাশ নাই। আমরা অন্তত 100% যদি নাও হয়, কিছুটা যদি 60, 70%, 80% করতে পারি, তাহলে আমার মনে হয় এগুলো রোধ করতে পারবো, এটার কণ্ঠ ধরতে পারবো বলে আমার মনে হচ্ছে। আপনি যেটা বললেন বইটার কথা, আমি ভালো, তাদের স্বাগত জানাই, কিন্তু এটা তো আপনি ডিটেক্ট করবেন। আমি বলবো যে না, হইতেই যেন না পারে, ভেজালই যেন না হয়, ভেজাল হইলে না ডিটেক্ট করার প্রশ্ন, ভেজাল যেন না হয়, তার জন্যই আরও যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োগটা যেন শাসনতন্ত্রের যে কথাটা বললেন, এটা যেন কাগজে কলমে অফিসেই যেন পড়ে না থাকে, বাস্তবে যেন আমরা দেখতে পাই তার কার্যক্রম, তাহলে আমি মনে করি এই জিনিসগুলো থেকে আমরা উদ্ধার পাবো। শুধু আমি বলতে আমরা উদ্ধার পাবো মানে পুরা নেশন কিন্তু ভেজাল মুক্ত হবে, ভালো জাতি তৈরি হবে, ভবিষ্যতে একটা ভালো মেধাসম্পন্ন একটা আগামী প্রজন্ম তৈরি হবে, দেশের দশের সবার উপকার, এরকম নেশন কিন্তু আমরা চাচ্ছি আর কি। এবং তার জন্য যে কথাগুলো বললেন, ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য, শুধু প্রোডাকশন বেড়লেই চলবে না, নিরাপদ যেন হয়, এই ব্যাপারে এনশিওর করতেই হবে আমাদের আর কি। কারণ কষ্ট করে যে উৎপন্ন খাদ্য, অনেক কষ্টে যেটা উৎপাদিত হয়, সেটাই ভেজাল মেশানো হলে সেটা হয়ে দাঁড়ায় বড় কষ্টের। কিন্তু এই জায়গাটায় নজরুল ইসলাম মিঠু, আপনার কাছে আসতে চাই, যখন আসলে আমার দায়িত্ব কেউ পালন করে না, তখন সেই কবিতার মতোই বলতে হয় যে নিজের হাতেই নিলাম তুলে নির্ভরতার চাবি। সেই রকম জনগণ যদি নিজের হাতেই সেই নির্ভরতার, নিজের নিশ্চয়তা নিশ্চিত করতে হয়, সেই জায়গাটায় জনগণ আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে, সমন্বিত সেই প্রতিবাদ থেকে শুরু করে, আর কি কি হওয়া উচিত? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনি যদি লিটমাস টেস্টের কথা বললেন না, বুয়েটের, আমি জানি না যে এই কিটটাও না আবার ভেজাল হয়ে যায়। ইট ক্যান বি
ইট ক্যান যারা তৈরি করবে গোলাপি হয়ে যেতে পারে, যারা তৈরি করবে তারাও তো করতে পারে, যারা তৈরি করলেন সাথে সাথে যেটা নকল হবে না কোনো গ্যারান্টি নাই, কেউ গ্যারান্টি দিতে পারছে না। কারণ হচ্ছে টোটাল সিস্টেমটার মধ্যেই ব্যাপক গলদ রয়ে গেছে। এই গলদগুলোকে আইডেন্টিফাই করা, ফিক্স আপ করা, এটা হচ্ছে প্রথম কাজ। আর জনগণের কাছ থেকে যেটা আশা করেন, স্যার কিন্তু বলছে যে অধিকাংশ মানুষই কিন্তু তার চিন্তার মগজের মধ্যে খালি গিজ গিজ করতে পারে, কোনটা দিয়ে কোনটা করব, কোনটা দিয়ে কোনটা করব। সেই মগজ ঠিক করার জন্য আসলে সংবিধান, আইন। কিন্তু আইন যদি কাগজে বন্দী থাকে, এর যদি প্রয়োগ না থাকে, তাহলে এটা তো কোনো ভালো আইন না। যেটা আমি প্রয়োগ করতে পারবো না সেটা তো আইন কাগজে কলমেই তো বন্দী থাকছে। না, আমি যদি খাদ্য আদালতের কথা বলি, 2007 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেটা শুধুমাত্র ঢাকা ছাড়া 64 জেলায় প্রতিষ্ঠিত হবার কথা ছিল। ঢাকা ছাড়া কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাকি সব জায়গায় 63 জেলায় কাগজে কলমে। আমাদের সরকারের প্রায়োরিটি দিতে হবে, এটা দায়িত্ব সরকারের। কোর্ট আপনাকে নির্দেশ দিয়েছে, আপনি এটা করবেন, এবং সরকার সেভাবে তার কাজের প্রায়োরিটি নির্ধারণ করবে, করে তারপরে সে এটা প্রতিষ্ঠা করবেন। কিন্তু আপনি যে সিভিল সোসাইটির কথা বলছেন, সেই সিভিল সোসাইটির জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে থেকে এই ধরনের কোনো আর্ট এখনো তৈরি হয় নাই। এখানে ম্যাসিভ অ্যাওয়ারনেস থাকতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকতে হবে। সেটা সরকারের পক্ষ থেকেও থাকতে হবে, বেসরকারি পর্যায় থেকেও থাকতে হবে, যাতে মানুষ তার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা সে জানতে পারে। আপনি একটা এক্সাম্পল যদি সেট না করতেন, রমজান মাস ছাড়া আর জানি না এটা। না কেন ওই মাসেই শুধুমাত্র রমজান মাসেও আমরা জানি না। রমজান মাসে কিছু ভেজাল বিরোধী অভিযান হয়, সারা বছর হয় না। আমরা রমজান মাসেও জানি না, সারা বছর ব্যাপী এই অভিযান হচ্ছে। আপনি হয়তো কম জানেন, কিন্তু হচ্ছে, কোথাও না কোথাও এই ধরনের হচ্ছে, কিন্তু সেটা কেমন অভিযান হচ্ছে সেই অভিযানটা আমরা জানি না। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানুষকে যেরকম জাগ্রত করতে হবে, তার বিবেককে জাগ্রত করতে হবে, প্রত্যেকটা মানুষ যেন তার রেসপন্সিবল আচরণটা করে, তাহলেই হবে। আর সিভিল সোসাইটির জায়গা থেকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে হবে। কারণ এটা আমাকে ক্ষতি করছে, আমার সোসাইটিকে ক্ষতি করছে, সোসাইটিকে ক্ষতি করছে মানে রাষ্ট্রকে ক্ষতি করছে। রাষ্ট্র এক সময় ডিসেবল হয়ে যাক, সেটা কেউ চাইবে না। এই দেশের মানুষ ডিসেবিলিটিতে ভুগুক বছরের পর শতকের পর শতক, সেটা তো কেউ চাইবে না। সুতরাং এখন একটা সময়, যেই সময়টায় এই কাজগুলো করতে হবে। কারণ আমরা এখন ট্রানজিশনের মধ্যে আছি, আমরা মধ্যময়ের দেশ বলছি। আমাদের যদি মানবিক মূল্যবোধগুলো তৈরি না হয়, আমাদের যদি ইন্টেলেকচুয়াল ইমপ্রুভমেন্ট না হয়, আমাদের শুধু ভৌত অবকাঠামো উন্নয়ন করে সেটা একটা বার্ডেন হবে, সিম্পলি একটা বার্ডেন হবে। সেই জায়গাটা তো একই সাথে সমানভাবে সমান্তরালে চলতে হবে। আমরা একদিকে বর্বর থাকবো আর একদিকে আমি উন্নয়নের দেখাবো, এটা তো হয় না। এটা তো এক ধরনের বর্বরতা। আপনার অনেক বেশি পয়সা আছে। আমি আর একটা এক্সাম্পল দিই। আমার এক বন্ধু কয়েকদিন আগে আমাকে বলছে যে আমি কানাডায় থাকি, আমি খুঁজি বড় লোকরা কোন এলাকায় থাকে। আমি বলি এটা কিরকম? বলে যে আমাদের দেশে তো কোনো রেস্টুরেন্টে গেলে স্যার আসছে তাড়াতাড়ি বোঝা যায় যে উনি একটা হোমরা চুমরা লোক আসছে। কানাডাতে সেটা খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আপনি বাজার করতে গেলে স্যারের জিনিসগুলো গাড়িতে উঠায় দাও। এই যে একদম এক ধরনের কলোনিয়াল হেজিমনি, কলোনিয়াল মাইন্ডসেট, এই জায়গাটা থেকে আমাকে বের হতে হবে। আপনার সম্মান, আমার সম্মান, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল যে ডিগনিটি আছে সেই ডিগনিটিটা মেনটেন করতে হবে। ইকুয়ালি চিন্তা করেন না কেন? স্যারের যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলো আমারও থাকতে হবে। ওই ভদ্রলোক আমাকে যেটা বলছেন যে আমি অ্যাজ অ্যান এশিয়ান আমি কখনোই ফিল করি না যে আমার অন্য 10টা মানুষের যে রাইট আছে আমার সেই রাইটটা কানাডায় নাই। সো আমরা এরকম একটা সোসাইটির কথা চিন্তা করতে পারি না। ওই চিন্তা করলেই তো, অন্যকে হেল্পিং অ্যাটিটিউড থাকলেই তো আমি আসলে ওই জায়গাটায় পৌঁছাতে পারবো। লেট আস প্র্যাকটিস ইট। সেই চর্চাটাই আমাদের আসলে দাঁড়াতে হবে। একদম শেষ পর্যায়ে রয়েছি স্যার, আমি তাহলে একটু অ্যাড করি। জনগণের কথা যেটা বললেন সে ঠিকই আছে, আমি তো মিস্টার মিঠুর সঙ্গে একমত। আসলে আমি সবার দোষ দেব না, কেউ যেন ওটা খারাপ মনে না করেন। বাই নেচার কিন্তু মানুষ ভালো কম লোক হয়, সাধারণত হয় না।
আপনার দুনিয়ার শুরু থেকেই কিন্তু মানুষ খারাপ দিয়ে আল্লাহ তাআলাই তৈরি করে বানাইছে, আদম হাওয়া থেকেই। আদম হাওয়া তো বেহেশতেই ছিল, তখন তো আরামে তারা থাকতে পারলো না, নিজেদের কিছু ভুল ত্রুটির জন্য তো দুনিয়াতে আসলো। এবং দুনিয়াতে এই পর্যন্ত যত খারাপগুলো বাংলাদেশই বেশি না, সেটা না, আমি অন্য কথা বলতে চাচ্ছি, সেটা না। তারপরেও দেখেন, তারপরে তো মানুষ আস্তে আস্তে এই পর্যায়ে আসছে। আমরা যদি ধর্মীয় দিক থেকে চিন্তা করেন, আমি আমার ধর্মের কথাই বলছি, 1,24,000 পয়গম্বর কিন্তু আল্লাহ পাঠাইছে। কেন? এই মানুষগুলো আসলে খারাপ, এলাকে ভালো রাস্তায় সৎ পথে আনার জন্য, সৎ জীবনযাপন করার জন্য, ভালো হওয়ার জন্য কিন্তু আছে। তার মানে এই যে খারাপ, এগুলো কিন্তু নতুন না। মানুষ বাই নেচার কোনোদিন ভালো হবে না। সেই জন্যই যথাযথ আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। এগুলোর ব্যবস্থা যদি না করেন, এই আমি অ্যাওয়ারনেস বলেন, আমি সচেতন বাই নেচার খুব দু একজন হয়তো হবে না, যে অ্যাওয়ারনেস হবে কেউ না কেউ হবে, কিছু লোক হবে। কিন্তু এর জন্য আমাদের কিন্তু আইন কিন্তু বিভিন্ন সময় আইন কিন্তু এইভাবে, ধর্মীয় বলেন বা রাষ্ট্রীয় যে কোনো দেশে যেভাবেই বলেন, ওইভাবে যদি আইন যেমন আছে, কিন্তু আসলে কাগজে, যেটা আপনি বারবার বলছেন, কাগজে আছে, প্রয়োগ যেন হয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু হবে। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের দেশের ব্যবস্থা আমাদের মতো করেই চালাইতে হবে। কানাডার সঙ্গে তুলনা করে খুব লাভ হবে না, এই কারণে কানাডা বাংলাদেশে কয়েকশো গুণ বড়, মানুষ কত 2 কোটি 2.5 কোটি লোক। ওদের দেশে যে আইন যেটা প্রয়োগ সম্ভব, আমাদের দেশে কিন্তু অত দরদ দিয়ে অত করে এইভাবে সহজ করা যাবে না। ওদের তুলনা করে কিন্তু আমাদের তো মিনিমামটা করতে হবে। সেই জন্য আইনটা প্রয়োগ এটা করতে হবে আমাদের, বলছি হবে। কাগজ তৈরি করলেন, আইন বাইনা আর কোনো, তাহলে কিন্তু হবে না। সুতরাং এতে বাই নেচার মানুষ কিন্তু ভালো হবে না। জনগণকে সচেতন হইতে হবে, আমি তাদের দোষ দেবো না, কিন্তু সচেতনতার সঙ্গে সঙ্গে প্রশাসনের তার দায়িত্ব কিন্তু পালন করতে হবে। তা না হলে এর থেকে, এই ভেজাল থেকে আপনি মুক্ত পাবেন না। যদিও খাদ্য নিয়ে কথা বলছেন, এটা সবকিছুর সঙ্গে জড়িত, এটা তো ইন্টার রিলেটেড ব্যাপার, কিন্তু এগুলো সবকিছু কিন্তু আমাদের মনে রাখতে হবে। জনগণ অবশ্যই আমরা দেখব, কিন্তু জনগণ ঘুরে ফিরে কিন্তু বলির পাঠা, আসলে যাই বলেন, জনগণ যাবে কোথায়? প্রশাসনিক যদি ভালো কাজ না পায়, ভালো আচার আচরণ না পায়, যেটা আপনি বারবার বলছিলেন, আইন যদি তার যথাযথ কার্যক্রমভাবে চালিয়ে যেতে না পারে, তাহলে জনগণকে দোষ দিয়েও কিন্তু খুব লাভ হয় বলে মনে হয়, ওদের মতো তখন চলতেই থাকবে। নতুন আরেকজন আবার এরকম যে ভেজাল দিবে, এরকম অবস্থা চলতে থাকবে। সেটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, এবং ধন্যবাদ জানাচ্ছি নজরুল ইসলাম মিঠু আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করলাম 21 রাতের এই টেবিলে কতটা নিরাপদ আমাদের খাদ্য, খোঁজবার চেষ্টা করলাম। খাদ্য আমাদের কতটা নিরাপদ, সেই উত্তর হয়তো আমরা খুঁজে পাইনি, কিন্তু নিরাপদ করা তো যেতে পারে। সেই জায়গাটায় আমরা হয়তো অনেক বেশি আশাবাদী হতে পারি। আমাদের যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, বিএসটিআই, তারা যদি বাজারজাতকরণের আগেই সেটাকে আটকে দেয় যে কোনো ভেজাল খাদ্য বাজারে যাবে না, তাহলে হয়তো সেখান থেকে আমরা নিরাপদ খাদ্য পেয়ে যেতে পারবো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যদি ভোক্তার অধিকার নিশ্চিত করতে প্রতি মুহূর্তে কাজ করে, তার পাশাপাশি আমরাও যদি সেরকম কোনো নাম্বার পেয়ে যাই, কোনো হটলাইন, সেখানে নিশ্চয়ই সচেতনভাবে সবসময় আমরা সাহায্য করব সেই তথ্যগুলো দিয়ে, যাতে আমাদের খাদ্য নিরাপদ হয় এবং দিন শেষে সেই সুফল কিন্তু সবাই মিলে আমরাই ভোগ করব। সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের 21 রাতের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।